আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাপ্রধানের অঙ্গীকারের প্রতি তাকিয়ে দেশের মানুষ। 1990 সালে পতনের আগে সেনাবাহিনীর সহযোগিতা পাননি প্রেসিডেন্ট এরশাদ। এবার বিস্তারিত। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত 1 জানুয়ারি 2025 তারিখের প্রথম আলো পত্রিকায় একটি সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে কিনা, ভারতের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক কি, এসব নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। সেই সাক্ষাৎকারে তিনি দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতিও দেন যে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে কোনোভাবেই সম্পৃক্ত হবে না। সাক্ষাৎকারটি দেয়ার 3 মাস পেরিয়ে গেলেও এখনও দেশের মানুষের নজর সেনাপ্রধানের সেই অঙ্গীকারের প্রতি। চেঞ্জ টিভির দর্শকদের জন্য সেই সাক্ষাৎকারটি আবারও তুলে ধরা হলো। জেনারেল ওয়াকারুজ্জামান 1 জানুয়ারি 2025 তারিখে বলেছেন, সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না। আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি। তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছেন সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দেব। যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের কাজটা সম্পন্ন করেছেন, এখন পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে, আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব। রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদেরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। যে কোনো ত্যাগ স্বীকার করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়ে সেনাপ্রধান বলেন, আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি। আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই উনাকে সহায়তা করব। এটাতে যদি আমাদের অসুবিধা হয়, সৈনিকদের যদি সাময়িক অসুবিধাও হয়, তারপরও সরকারকে সহযোগিতা করে যাব। দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব। এই জাতির জন্য, দেশের জন্য ও দেশের মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি। তবে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর দীর্ঘদিন মাঠে থাকার ঝুঁকির কথাও উঠে আসে সেনাপ্রধানের কথায়। তিনি বলেন, আমরা আইন শৃঙ্খলার দেখভাল করছি, কিন্তু আমাদের 1-11-এর অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। সেনা সদস্যদের মাঠে দীর্ঘদিনের উপস্থিতি উচ্ছৃঙ্খল কাজে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে, যদিও সংখ্যাটা খুব কম। শৃঙ্খলাজনিত ঘটনার জন্য আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শেষে শাস্তিও দিই। এরপরও শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি আমাদের জন্য বিব্রতকর। আমাদের তো এ ধরনের কাজে যুক্ততা কিংবা রাজনীতিতে জড়িয়ে পড়ার জন্য তৈরি করা হয়নি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেন, আমি আশাবাদী রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছেন, হয়তো ভিন্ন মতের মানুষও আছেন। আমার অতীত অভিজ্ঞতায় বলে, যখন এমন একটা ক্রান্তিকাল আসে, আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার ব্যাপারে আশা জানিয়ে তিনি বলেন, এখন সমঝোতা সম্ভব, একসঙ্গে বসে এটা করা সম্ভব। এটা একটা সংস্কৃতির ব্যাপারও বটে, সবার এটা বোঝা উচিত। আমি নৈরাশ্যবাদী নই। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল। আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে। আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে। এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়। আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি। কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক, ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। এটা যে কোনো দেশ সব সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে, এটা তো দোষ না। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারও। এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী। কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে। ভারতের সঙ্গে ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক গড়ার ব্যাপারে সেনাপ্রধান বলেন, আমার প্রতিবেশীর সঙ্গে আমি এমন কিছু করব না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয়। একই সঙ্গে আমার দিক থেকে প্রত্যাশা থাকবে প্রতিবেশীও আমার সঙ্গে এমন কিছু করবে না যা আমার স্বার্থের পরিপন্থী। আমি যখন তাদের স্বার্থ দেখব, তারাও আমার স্বার্থ সমান গুরুত্বের সঙ্গে দেখবে। আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না, স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমার সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না। আমরা ন্যায্য হিস্যার পানি পাবো।
এতে তো কোনো অসুবিধা নেই, সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হোক, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। আমাদের এই পররাষ্ট্রনীতি চমৎকার, আমাদের ভারসাম্য রেখে এগিয়ে যেতে হবে। চীন আমাদের উন্নয়নের অংশীদার, বাংলাদেশে তাদের অনেক বিনিয়োগ আছে, কাজেই চীন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের অনেক সমরাস্ত্র আমরা ব্যবহার করছি, বিমান বাহিনী ব্যবহার করছে, নৌবাহিনী ব্যবহার করছে, তাদের সমরাস্ত্র তুলনামূলকভাবে সস্তা। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তিনি বলেন, তাদের সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো, আমরা এটা বজায় রেখে চলব। প্রিয় দর্শক, এরশাদের পতনের আগে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এবার আরেকটি প্রতিবেদন। সেনাপ্রধান হিসেবেই ক্ষমতা দখল করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ, কিন্তু 1990 সালে গণঅভ্যুত্থানের জেনারেল এরশাদের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেন তৎকালীন সেনাবাহিনী। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুদ্দিনের জবানিতে আমরা তুলে ধরছি সেই ঐতিহাসিক ঘটনাটি। গণ আন্দোলনের মুখে বাধ্য হয়ে 1990 সালের 4 ডিসেম্বর এরশাদ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তারপরও তিনি সেনানিবাসের অভ্যন্তরে সেনাবাহিনীর দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিম্মি করে রাষ্ট্রীয় ক্ষমতা টিকিয়ে রাখতে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সে চেষ্টা ব্যর্থ হলে 2 দিন পর 6 ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অস্থায়ী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন এরশাদ। 1990 সালের 27 নভেম্বর ডাক্তার মিলন হত্যার পর দেশের পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে। পরিস্থিতির এমন অবনতি ঘটে যে শেষ পর্যন্ত সেদিন অপরাহ্নে সরকার দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে এবং কয়েকটি শহরে কারফিউ জারি করতে বাধ্য হয়। কারফিউ ঘোষণার পরও আন্দোলন অব্যাহত থাকে। জরুরি অবস্থা ঘোষণার সময় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সম্মিলিত আন্তর্জাতিক সামরিক বাহিনী ইরাকের সঙ্গে যে যুদ্ধে জড়িয়ে পড়েছিল, সেই অপারেশন মরু প্রান্তরে নিয়োজিত বাংলাদেশ সেনা দলের সঙ্গে দেখা করতে সৌদি আরবে এক সরকারি সফরে ছিলেন। সেনাপ্রধানের সৌদি আরব সফরের ঠিক আগে 25 নভেম্বর জেনারেল এরশাদ সেনা সদর দপ্তর কনফারেন্স হলে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফরমেশন কমান্ডার ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর ডাকা চলমান আন্দোলনের পক্ষে প্রকৃত গণমানুষের কোনো সমর্থন নেই। অস্ত্রধারী কিছু সন্ত্রাসী লেলিয়ে দিয়ে দলগুলো দেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। সংবিধান সমুন্নত রাখতে প্রয়োজনে তিনি বল প্রয়োগ করতে দ্বিধা করবেন না। তার এই সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি সামরিক বাহিনীর সহায়তা কামনা করেন। এরশাদের এই বক্তব্যের পর যেন কবরের নীরবতা নেমে আসে, কেউ কোনো কথা বলেন না। খানিক পর উপস্থিত জেনারেলদের মধ্যে 2-1 সম্মতিসূচক ইঙ্গিত দিলেও উপস্থিত অধিকাংশ কর্মকর্তা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন। 1982 সালে ক্ষমতা দখলের পর সেনাবাহিনীকে ব্যবহার করলেও এরশাদের ব্যক্তিগত কেলেঙ্কারি, দুর্নীতি, রাজনৈতিক ছলছাতুরি ইত্যাদি কর্মকাণ্ড সেনাবাহিনীর কর্মকর্তাদের ভেতর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং এরশাদের প্রতি তাদের সহানুভূতি ধীরে ধীরে কমে আসতে থাকে। 1 ডিসেম্বর জেনারেল নুরুদ্দিন খান সৌদি আরবের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং পরদিনই সেনা সদরের অফিসারদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকে সব স্তরের কর্মকর্তাদের পক্ষ থেকে তৎকালীন অর্ডিন্যান্স কোরের লেফটেন্যান্ট কর্নেল আতা, আর্টিলারি কোরের লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ প্রমুখ সেনাপ্রধানকে বলেন, স্যার, সেনাবাহিনী যেন কারো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা না হয়। সেনাবাহিনীর সঠিক ও ইতিবাচক সিদ্ধান্তের ওপর এদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। সমগ্র জাতি সেনাবাহিনীর ভূমিকা ও সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। আপনি সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ অফিসার, আমরাও আপনার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। জেনারেল নুরুদ্দিন কর্মকর্তাদের মনোভাব বুঝতে পেরে এ ব্যাপারে তার নৈতিক সমর্থন রয়েছে জানিয়ে সেভাবেই তিনি সিদ্ধান্ত নেবেন বলে সবাইকে আশ্বাস দেন। 4 নভেম্বর সন্ধ্যায় এরশাদ চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল সালামকে তার বাসায় ডেকে পাঠান। জেনারেল সালাম সেনাপ্রধানকে জানিয়ে রাষ্ট্রপতি ভবনে যান। বর্তমানের সেনাপ্রধানের বাসভবনটিতেই তখন এরশাদ থাকতেন। রাষ্ট্রপতি ভবনে এরশাদের মুখোমুখি হতেই এরশাদ জেনারেল সালামকে অনুরোধ করে বলেন, দেশের ও আমার এই অবস্থায় আমার জন্য তোমরা একটা কিছু করো। আমি অনেক বছর ধরে সেনাবাহিনী প্রধান হিসেবে অনেক কষ্ট করে সেনাবাহিনীকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছি। আজ আমার এই দুর্দিনে সেই সেনাবাহিনী কি কিছুই করবে না? প্রত্যুত্তরে জেনারেল সালাম বলেন, যে যত্ন করে আপনি সেনাবাহিনীকে গড়ে তুলেছেন, আপনি কি চান আপনার কারণে সেই সেনাবাহিনী ভেঙে যাক? CGS এর কথা শুনে এরশাদ মনক্ষুণ্ণ হন এবং
ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলেন, এই কি তোমাদের শেষ কথা? এরশাদের একথা শুনে জেনারেল সালামের বুঝতে সমস্যা হয় না যে এরশাদ হয়তো ইতোমধ্যে সেনাপ্রধানের কাছে অনুরোধ করে ব্যর্থ হয়েই তাকে ডেকে পাঠিয়েছেন। সুতরাং এরশাদের শেষ কথাটির উত্তরে তিনি হাসূচক জবাব দেন এবং এরশাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন। অতঃপর সেদিন রাত 10টার বিটিভির ইংরেজি সংবাদে এরশাদের পদত্যাগের সংবাদ ঘোষণা করা হয়। পদত্যাগের সংবাদে রাজপথে জনগণের ঢল নামে। ছাত্র সংগ্রাম পরিষদের কর্মীসহ সমাজের সব স্তরের মানুষ আনন্দ উল্লাসে মেতে ওঠে। ওদিকে পদত্যাগের ঘোষণা দিয়েও এরশাদ চুপ করে বসে থাকেননি। রাষ্ট্রপতি ভবনের কারো চোখে ঘুম নেই। উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় প্রতিটি মুহূর্ত কেটে যাচ্ছে। রাত 3টায় সেনাপ্রধান জেনারেল সালামকে ফোন করে জানান প্রেসিডেন্ট তাকে ও জেনারেল সালামকে ডেকেছেন, তিনি রওনা হচ্ছেন। জেনারেল সালাম যেন দ্রুত রাষ্ট্রপতি ভবনে চলে আসেন। জেনারেল নুরুদ্দিন খান এবং জেনারেল সালাম রাষ্ট্রপতি ভবনে পৌঁছে ড্রয়িং রুমে প্রবেশ করে রওশন এরশাদ ও সহকারী সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল সাইফুল হককে দেখতে পান। ড্রয়িং রুমে প্রবেশের সঙ্গে সঙ্গে এরশাদ সেনাপ্রধান ও সিজিএসকে দেশব্যাপী সামরিক আইন জারি করতে অনুরোধ করেন। প্রত্যুত্তরে দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে ওই সময় সামরিক আইন জারি করা ঠিক হবে না বলে তারা উভয়ই এরশাদকে বোঝাতে চেষ্টা করেন। কিন্তু এরশাদ তাদের কোনো কথায় কর্ণপাত না করে সামরিক আইন জারির পক্ষে জোর অনুরোধ করতে থাকেন। সেনাপ্রধান ও সিজিএস সামরিক আইন জারি করলে দেশ বিদেশে এমনকি সামরিক বাহিনীর অভ্যন্তরে কী ধরনের মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে তা উল্লেখ করে সামরিক আইন জারির জন্য আর অনুরোধ না করতে এরশাদকে বলেন। রাষ্ট্রপতির সামরিক সচিব ও সহকারী সামরিক সচিবও এ সময় এরশাদকে বোঝানোর চেষ্টা করেন। এভাবে ঘণ্টাখানেক যুক্তিতর্কের পর এক পর্যায়ে তারা এরশাদকে নিবৃত করতে সক্ষম হন এবং ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসেন। বাইরে তখন আরও এক বিস্ময় অপেক্ষা করছিল। সেনাপ্রধান ও সিজিএস বাইরে বেরিয়ে এসে দেখেন এরশাদের এক মন্ত্রী ও ঘনিষ্ঠ প্রভাবশালী নেতা বারান্দায় পায়চারি করছেন। তিনি সেনাপ্রধানকে কাছে ডেকে বিনয়ের সঙ্গে বলেন, নুরুদ্দিন ভাই, দেশে সামরিক আইন জারি করতে রাজি হয়ে যান, বাকি সব আমি সামলাবো, এমনকি আন্তর্জাতিক সাহায্য সহায়তা ও সমর্থনের ব্যবস্থাও আমি করব। এভাবে তিনি একবার জেনারেল নুরুদ্দিন খান আরেকবার জেনারেল সালামের দিকে তাকিয়ে সামরিক আইন জারির জন্য অনুরোধ করতে থাকেন। সেনাপ্রধান ও সিজিএস তার অনুরোধ রক্ষা করা সম্ভব নয় বলে দুঃখ প্রকাশ করে রাষ্ট্রপতি ভবন ত্যাগ করেন। 5 ডিসেম্বর 1990 সেনাপ্রধান জানালেন এরশাদ তাকে রাষ্ট্রপতি ভবনে যেতে অনুরোধ করেছেন। জেনারেল সালামের সামনে বসা ব্রিগেডিয়ার আমিন তৎক্ষণাৎ সেনাপ্রধান সহ সিজিএসকে রাষ্ট্রপতি ভবনে যেতে নিষেধ করে বলেন, আপনারা সেখানে গেলে কোনো বিপদ হতে পারে, আগে খোঁজ নিয়ে দেখেন এরশাদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে আর কে কে আছেন। খোঁজ নিয়ে জানা যায় রাষ্ট্রপতি ভবনে গতকালের মন্ত্রী মহোদয় সহ কয়েকজন রাজনৈতিক নেতা এবং সর্বশেষ অবসরে যাওয়া সাবেক সেনাপ্রধান অবস্থান করছেন। এতে জেনারেল সালাম সহ উপস্থিত সবার বুঝতে সমস্যা হয় না যে সেনাপ্রধান ও সিজিএস একসঙ্গে রাষ্ট্রপতি ভবনে গেলে হয়তো কোনো মর্মান্তিক ঘটনা ঘটে যেতে পারত এবং তাদের আটক করে ভূতপূর্ব সেনাপ্রধানের প্রভাব খাটিয়ে এরশাদ সেনাবাহিনীর মধ্যে দলাদলি ও কোন্দলের সৃষ্টি করে নিজ স্বার্থসিদ্ধির সুযোগ গ্রহণ করতেন। কিন্তু জেনারেল নুরুদ্দিন খান ও জেনারেল সালাম রাষ্ট্রপতি ভবনে না যাওয়ায় এরশাদের ক্ষমতা ধরে রাখার শেষ পরিকল্পনাটিও ভেস্তে যায়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কোনো না কোনোভাবে নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত। আপনার হাতে কাজ নেই বলে আপনি বলছেন বেকার, অথবা কর্মজীবন শেষে আপনি বৃদ্ধকালে অবসর সময় কাটাচ্ছেন। এই কথাগুলো কিন্তু মানুষকে ইতিবাচক পথ থেকে নেতিবাচকতার দিকে নিয়ে যায়। একটি দিনও আপনার বেকার থাকা উচিত নয়। আপনার ভালো লাগার কাজগুলো গুছিয়ে আস্তে আস্তে ছোট ছোট করে শুরু করুন। কেন আপনি বেকার থাকবেন? কেন আপনি কর্মসংস্থানহীন থাকবেন? নিজেই কর্মসংস্থান তৈরি করুন, নিজেই বেকারত্ব দূর করুন। ধরুন আপনার বই পড়ার অভ্যাস। আপনি কোন ধরনের বই পড়তে ভালোবাসেন? মানুষ কোন ধরনের বই পড়তে ভালোবাসে? কার কি বই প্রয়োজন? কোন বইয়ে কি আছে? এই মুহূর্তের লেটেস্ট বই কোনটি? এই তথ্য ভাণ্ডার যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও হয়ে উঠতে পারেন অন্যরকম একজন উদ্যোক্তা। সুতরাং যে কাজের প্রতি আপনার ভালোবাসা থাক না কেন, ওই কাজটি সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে পারেন তাহলে একদিনের জন্য
বেকার থাকবেন না। বন্ধুরা চলুন আজ থেকে আমরা শুরু করি। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। ঈদ মোবারক। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।